আসসালামু আলাইকুম। এখন আমি অ্যাট্রফি আলোচনা করব। তো অ্যাট্রফি কি জিনিসটা আমি আমার অ্যাডাপ্টেশনে আমি বলেছি। তো অ্যাট্রফি হচ্ছে একটা অর্গান তার বড় সাইজ থেকে ছোট হয়ে যাওয়া। অর্গান একটা বড় সাইজ থেকে ছোট হয়ে যাওয়া হচ্ছে অ্যাট্রফি। তো অ্যাট্রফি তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে এই অর্গানে অনেকগুলো সেল থাকে, দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে তার সেল। এই সেলগুলো তাদের সাইজে ছোট হয়ে যাইতে পারে, অথবা এই সেলগুলো তাদের নাম্বারে কমে যাইতে পারে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সেল, এইখান থেকে নাম্বারে একটা হয়ে যাচ্ছে। অথবা এই অর্গানের যে সেল থাকে তার মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তো একটা অর্গান বড় থেকে ছোট হচ্ছে, এই বড় থেকে ছোট হওয়ার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে এই সেলের সাইজ ছোট হয়ে যাইতে পারে, একটা হচ্ছে সেলের নাম্বার কমে যাইতে পারে, একটা হচ্ছে সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাইতে পারে। তো এবার আসি অ্যাট্রফি কাকে বলে। অ্যাট্রফি may be defined as decrease in the size of an organ or tissue due to reduce in cell size and number. তো অ্যাট্রফির টাইপ হচ্ছে মেনলি টু টাইপস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তো ফিজিওলজিক্যালের মধ্যে দুইটা এক্সাম্পল দেওয়া যায়। একটা হচ্ছে আর্লি ইমব্রায়ো ডেভেলপমেন্ট। যখন হচ্ছে ইমব্রায়োর আর্লি ডেভেলপমেন্ট হয় তখন আমাদের যেই নটোকর্ড থাকে এবং আমাদের যেই থাইরোগ্লুসাল ডাক্ট থাকে, এই নটোকর্ড এবং থাইরোগ্লুসাল ডাক্টের অ্যাট্রফি হয়ে যায়। এছাড়া আর একটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের যখন প্রেগনেন্সি থাকে কোনো একটা মেয়ে, তখন তার ইউটেরাস তো অনেক বড় থাকে, তাই না? তো যখন ডেলিভারি হয়ে যায় ইউটেরাসটা আবার আগের মতো সাইজে ছোট হয়ে যায়। তো আফটার ডেলিভারি যে ইউটেরাসটা আবার নর্মাল হয়ে যাচ্ছে, এটাও ফিজিওলজিক্যাল অ্যাট্রফি। মানে হরমোনাল স্টিমুলেশন তো আর থাকতেছে না, ডেলিভারি হয়ে গেলে কমে যাচ্ছে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের যেই হিউজ স্টিমুলেশন ছিল ওটা থাকে না, আলটিমেটলি আমাদের যে ইউটেরাস আগের অবস্থায় চলে যায়, এটাও ফিজিওলজিক্যাল অ্যাট্রফি। এবার সে প্যাথোলজিক্যাল অ্যাট্রফি। প্যাথোলজিক্যাল অ্যাট্রফিকে ইউজুয়ালি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জেনারেলাইজড অ্যাট্রফি, আরেকটা হচ্ছে লোকালাইজড অ্যাট্রফি। তো প্রথমে আসি জেনারেলাইজড অ্যাট্রফি। জেনারেলাইজড অ্যাট্রফি ইউজুয়ালি বয়স বাড়ার জন্যে হয়ে থাকে, যেমন সিনাইল অ্যাট্রফি। সিনাইল অ্যাট্রফি মানে যদি এজ বাড়ে, বয়স বাড়ে, তাহলে যে অ্যাট্রফি হয় সেটা হচ্ছে সিনাইল অ্যাট্রফি। এটা জেনারেলাইজড। এছাড়াও স্টারভেশন বা ম্যাল নিউট্রিশনের জন্য যে অ্যাট্রফি হয় এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাট্রফি। তো স্টারভেশনের জন্য যে অ্যাট্রফি হচ্ছে এটাও ইউজুয়ালি জেনারেলাইজড অ্যাট্রফি। এবার সে লোকালাইজড অ্যাট্রফি। লোকালাইজড অ্যাট্রফি ইউজুয়ালি কোনো এক জায়গায় লোকালি যেটা হয় সেটা লোকালাইজড অ্যাট্রফি। দেখা যাচ্ছে আমাদের যে কোনো একটা জায়গায় প্রেশারের জন্য যে অ্যাট্রফিটা হচ্ছে এটা হচ্ছে লোকালাইজড অ্যাট্রফি। তারপরে আমাদের ডিনার্ভেশন অ্যাট্রফি, কোথাও যদি আমাদের নার্ভের যে স্টিমুলাসটা ড্যামেজ হয়ে যায়, যে অ্যাট্রফি হয় ওটা হচ্ছে লোকালাইজড অ্যাট্রফি। এছাড়াও আরেকটা হচ্ছে ডিসইউজ অ্যাট্রফি। মানে আমরা যদি কোনো অর্গান ব্যবহার না করি, মেনলি হচ্ছে হাত বা আমাদের লিম্ব, আমরা যদি ব্যবহার না করে হাতটাও অ্যাট্রোফাইড হয়ে যায়, এটা হচ্ছে লোকালাইজড। তো পেয়ে গেলাম হচ্ছে আমাদের টাইপস অফ অ্যাট্রফি। এবার আমি আসি হচ্ছে কজ অফ অ্যাট্রফি। তো চলে আসি কজ অফ অ্যাট্রফি। অ্যাট্রফির অনেকগুলো কজ হতে পারে। তো প্রথম কজ হচ্ছে ডিসইউজ অ্যাট্রফি। তো এই ডিসইউজ অ্যাট্রফির আরেকটা নাম হচ্ছে অ্যাট্রফি ডিউ টু ডিক্রিজ ওয়ার্কলোড। এটা ইউজুয়ালি আমাদের স্কেলেটাল মাসেলে হয়ে থাকে। এটা আমাদের স্কেলেটাল মাসেলে হয়ে থাকে। তো এটা হয় যখন লং টাইম ধরে কোনো স্কেলেটাল মাসেল ইউজ করা হয় না। যেমন কেউ যদি কমপ্লিট বেড রেস্টে থাকে, তার স্কেলেটাল মাসেল অনেক দিন ধরে কিন্তু ইমমোবিলাইজ থাকবে। এছাড়াও কারো যদি বোনস ভেঙে যায়, তার যেই প্লাস্টারটা করা হয় ওর জন্যও লিম্বটা কিন্তু ইমমোবিলাইজ রাখতে হয়। তো এই ক্ষেত্রে স্কেলেটাল মাসেল অ্যাট্রফি হয়ে যাইতে পারে। তো এই ক্ষেত্রে স্কেলেটাল মাসেলেরই শুধু অ্যাট্রফি হয় না, বোনসেরও হতে পারে। যেমন হচ্ছে এটা হচ্ছে একটা বোনস, এর সারফেসে এইভাবে স্কেলেটাল মাসেল আছে, সাইজটা বড়। তো পরবর্তীতে কি হবে, আমাদের এই স্কেলেটাল মাসেলটা আস্তে আস্তে ছোট হয়ে গেল, অ্যাট্রোফাইড হয়ে গেল। তো আমাদের তো কম্প্রেশন পড়বে, যেমন প্লাস্টার বা অন্য কোনো কারণে। তো কম্প্রেশন পড়ার জন্য কি হবে, এই বোনসটা যেটা এই বোনসের উপরে এফেক্ট করবে, তো বোনসটাও অস্টিওপোরোসিস হয়ে যাবে শেষ পর্যায়ে গিয়ে। তো অস্টিওপোরোসিসে বোনসটা ইউজুয়ালি ছোট হয়ে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে। এবার আসে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে ডিনার্ভেশন অ্যাট্রফি। তো ডিনার্ভেশন অ্যাট্রফিটা ইউজুয়ালি আমাদের স্কেলেটাল মাসেল যে ফাইবার আছে, এই মাসেল ফাইবার হয়ে
মানে মাসেল ফাইবারে হয়ে থাকে, কারণ আমাদের মাসেল ফাইবারে ইউজুয়ালি নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। তো এই নার্ভটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা নার্ভটা ঠিকমতো তার সিগন্যালটা ট্রান্সমিট না করে, তখন আমাদের মাসেল ফাইবারে এই ডিনার্ভেশন অ্যাট্রফিটা হয়ে থাকে। এবার আসি হচ্ছে ডিমিনিশ ব্লাড সাপ্লাই। তো আমাদের ডিমিনিশড ব্লাড সাপ্লাইয়ের জন্যও ইউজুয়ালি অ্যাট্রফি হতে পারে। তো ডিমিনিশড ব্লাড সাপ্লাই এর জন্য অ্যাট্রফি কোন অর্গানে হয়? মেনলি আমাদের ব্রেনে হয়ে থাকে। আমাদের ব্রেনের যেই সেরেব্রাল ভেসেল থাকে ওইখান থেকে যদি আমাদের ব্লাডটা আমাদের ব্রেনে কম যায়, তাহলে আমাদের ব্রেনটাও বড় সাইজ থেকে আস্তে আস্তে ছোট হয়ে যায়। ইউজুয়ালি এটা ব্রেনে হয়। তো যখন এই ব্রেনটা বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ডিমিনিশ অ্যাট্রফি। তো এখানে ব্রেনটা কিন্তু বড় থেকে ছোট হচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে। যখন বয়স অনেক বেড়ে যাবে, আমাদের যে সেরেব্রাল ভেসেল থাকে ওইখানে কিছু অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, যার কারণে ব্লাড সাপ্লাই কমে ব্রেনটা অ্যাট্রোফাইড হয়ে যায়। তো বয়স বাড়ার সাথে সম্পর্কিত বলে এই ডিমিনিশ ব্লাড সাপ্লাইয়ের জন্য ব্রেনে যে অ্যাট্রফিটা হয়ে যায়, সেটা যদি বয়স বাড়ার সাথে সম্পর্কিত হয় তাহলে ওটাকে সিনাইল অ্যাট্রফি বলা হয়ে থাকে। তো এরপরে আসি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তো এবার আসি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ইউজুয়ালি আমাদের যে স্কেলেটাল মাসেল থাকে ওই স্কেলেটাল মাসেলটা ওয়েস্টিং হয়ে যায়, ঠিক আছে, ওয়েস্টিং হয়ে যায়। তো এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইউজুয়ালি কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যাট্রফি ঘটায়? যখন হচ্ছে আমাদের প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হয়ে থাকে, ওই সময় যেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, অথবা আমাদের যেই ক্রনিক ইনফ্লামেশনেও এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য অ্যাট্রফি হয়ে থাকে। এছাড়া আমাদের যে ক্যান্সারের জন্য কিন্তু আমাদের ক্যাকেক্সিয়া ডেভেলপ করে, এটাও কিন্তু মাসেল ওয়েস্টিং হয়। তো আমাদের ক্যান্সারের জন্য এই মাসেল ওয়েস্টিং হয়ে থাকে, বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য এই মাসেল ওয়েস্টিংটা হয়ে থাকে। তো এই মাসেল ওয়েস্টিংটা কেন হয়? ইউজুয়ালি আমাদের যখন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন যখন হচ্ছে, সে কিন্তু আর নিউট্রিয়েন্টস পাচ্ছে না। তো তখন কি হচ্ছে, আমাদের বডিতে কিন্তু সোর্স অফ এনার্জি হিসেবে অ্যাডিপোস টিস্যু থাকে। এই অ্যাডিপোস টিস্যু থেকে সে এনার্জি জেনারেট করে। তো যখন শেষমেশ এই অ্যাডিপোস টিস্যুটাও শেষ হয়ে যায়, তখন ওরা কি করে, আমাদের যেই মাসেল থাকে, এই মাসেলের যেই প্রোটিন থাকে, এই প্রোটিনকে তারা ইউটিলাইজ করে। মানে আমাদের যেই এনার্জি জেনারেশন যে সিস্টেম আছে, মাসেলের প্রোটিনকে নিয়ে তারা হচ্ছে ইউটিলাইজ করে এটিপি প্রোডাকশন করে বা এনার্জি প্রডিউস করে, যার কারণে মাসেলটা আস্তে আস্তে ওয়েস্ট হয়ে যায়। তো আগে ধরা হতো যে যখন ক্যান্সার হয়, মানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ হয় ক্যান্সারের জন্য, এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের এই মাসেল ওয়েস্টিংটা করে থাকে। এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটা ইউজুয়ালি আমাদের লস অফ অ্যাপিটিট করে থাকে, তারপর আমাদের লিপিডটা কমিয়ে দেয় শরীর থেকে এবং আমাদের মাসেলটাকে অ্যাট্রফি করে দেয়। তো বর্তমানে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ছাড়াও আরও একটা পাথওয়ে আছে, সেটা আমি পরে আলোচনা করব। ওটা হচ্ছে ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে। এবার আসি আরেকটা কজ, সেটা হচ্ছে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলাস। তো যদি এই এন্ডোক্রাইন স্টিমুলাসটা লস হয়ে যায়, এন্ডোক্রাইন স্টিমুলাসটা যদি লস হয়ে যায় বা ডিমিনিশড হয়ে যায়, ধরলাম একদমই লস হয়ে যায়, তাহলে আমাদের অ্যাট্রফি হতে পারে। যেমন হচ্ছে আমাদের যে ইউটেরাস, তাই না, ইউটেরাসটা মেনোপজ হয়ে গেলে আমাদের ইস্ট্রোজেনের স্টিমুলাসটা থাকে না, আলটিমেটলি ইউটেরাসটাও অ্যাট্রোফাইড হয়ে যায়। শুধু ইউটেরাস না, আমাদের যে ভাজাইনাল এপিথেলিয়াম ব্রেস্ট ওইগুলো অ্যাট্রফি হয়ে যায়। তো এটা হচ্ছে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলাস। দেন আরেকটা আছে, সেটা হচ্ছে এজিংয়ের জন্য যে অ্যাট্রফি হয়। তো এজিংয়ের জন্য যে অ্যাট্রফি হয় এটাকে সিনাইল অ্যাট্রফি বলা হয়। এটা ইউজুয়ালি আমাদের ব্রেনে হয়, আগে আলোচনা করেছি। ব্রেন ছাড়াও আমাদের যে হার্টেও ইউজুয়ালি হয়ে থাকে এই সিনাইল অ্যাট্রফি, যে এজিংয়ের জন্য যেটা হয়। নেক্সট হচ্ছে প্রেশার অ্যাট্রফি। তো প্রেশার অ্যাট্রফি কোথায় হয়? প্রেশার অ্যাট্রফি ইউজুয়ালি আমাদের যে B9 টিউমার, এই B9 টিউমারের জন্য প্রেশার অ্যাট্রফি হয়ে থাকে। B9 টিউমার যদি অনেক দিন ধরে থাকে, তাহলে এটা কোনো টিস্যুতে কম্প্রেশন সৃষ্টি করে, যার কারণে ইউজুয়ালি অ্যাট্রফি হয়ে থাকে। তো অ্যাট্রফি B9 টিউমারের কম্প্রেশনের জন্য হয়। আবার কি করে, B9 টিউমারটা কোনো ছোট ছোট ব্লাড ভেসেলসের উপরে যদি কম্প্রেশন করে, তাহলে ব্লাডও সাপ্লাইটা কমে যাচ্ছে ওই অর্গানে, আলটিমেটলি ওই অর্গানটা ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, প্রেশার দুইটার কারণে ইউজুয়ালি অ্যাট্রোফাইড হয়ে যাচ্ছে। এবার আসি মেকানিজম অফ অ্যাট্রফি। তো অ্যাট্রফির মেকানিজম ইউজুয়ালি প্রোটিন ডিগ্রেডেশন বা প্রোটিন সিনথেসিস ইনহিবিশনের জন্য হতে পারে। মানে প্রোটিন ডিগ্রেডেশন বেড়ে গেলে অ্যাট্রফি হয়, অথবা প্রোটিন যেই সিনথেসিস ওটা যদি কমে যায় তাহলে অ্যাট্রফি হতে পারে। তো প্রথমে আসে হচ্ছে
প্রোটিন সিনথেসিসটা কমে যায়। তো প্রথমে হচ্ছে প্রোটিন সিনথেসিস কমে যায়। তো প্রোটিন সিনথেসিস কেন কমে? যখন এই মেটাবলিক অ্যাক্টিভিটিটা কমে যায় তখন হচ্ছে প্রোটিন সিনথেসিসটাও আলটিমেটলি কমে যায়। এবার আসি প্রোটিন ডিগ্রেডেশন। তো প্রোটিন ডিগ্রেডেশন কিভাবে হয়? প্রোটিন ডিগ্রেডেশন ইউজুয়ালি 3টা মাধ্যমে হয়ে থাকে। তো এর মধ্যে যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউবিকুইটন প্রোটিওসোম। ঠিক আছে, ইউবিকুইটন প্রোটিওসোমটা ইউজুয়ালি আমাদের ক্যান্সার ক্যাকেক্সিয়া করে থাকে, আগে আলোচনা করেছি। তো কি হয় যখন আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অর্গান, ঠিক আছে, এই অর্গানে ইউজুয়ালি আমাদের যে অর্গানে কিছু সেলুলার প্রোটিন থাকে, এটা হচ্ছে সেলুলার প্রোটিন। তো যখন আমাদের স্টারভেশন হয়, নিউট্রিশন যখন না পায়, তখন কি হয় আমাদের এই অর্গানে একটি লাইগেজ অ্যাক্টিভেটেড হয়ে যায়। ওই লাইগেজটাকে বলা হয় ইউবিকুইটিন লাইগেজ। তো ধরলাম হচ্ছে এটা একটা ইউবিকুইটিন লাইগেজ। তো ইউবিকুইটিন লাইগেজটা কি করে, আমাদের নর্মাল যে প্রোটিন, এটা হচ্ছে নর্মাল প্রোটিন, এই নর্মাল প্রোটিনের মধ্যে একটা পেপটাইড থাকে, ওই পেপটাইডটাকে বলা হয় ইউবিকুইটিন পেপটাইড। তো ইউবিকুইটিন লাইগেজটা ইউবিকুইটিন পেপটাইডের সাথে ইউজুয়ালি বাইন্ড করে এই পেপটাইডকে প্রোটিওসোম ফরমেশনের মাধ্যমে ওটাকে ডিগ্রেডস করে দেয়। মানে হচ্ছে এটা নিউক্লিক বা সাইটোসোলিক যে কোনো প্রোটিনকে ডিগ্রেডস করে দিতে পারে। এভাবে ইউজুয়ালি আমাদের সেলটার প্রোটিন ডিগ্রেডেশন করে দিচ্ছে। এটা হচ্ছে একটা মেকানিজম। আরেকটা মেকানিজম আছে, সেটা হচ্ছে অটোফেজিক ভ্যাকিউল। তো অটোফেজিক ভ্যাকিউল মানে হচ্ছে, অটোফেজ মানে হচ্ছে সেলফ ইটিং। তো যখন হচ্ছে আমাদের সেলে কোনো নিউট্রিশন আসবে না, সেলে মেটাবলিজম হবে না, তখন এই সেলটা বাঁচার জন্য তার নিজের অর্গানেলসগুলোই খেয়ে ফেলবে, এটাকে অটোফেজ বলা হয়। তো যেই ভ্যাকিউলের মাধ্যমে অটোফেজিকটা করে থাকে ওটাকে বলা হয় অটোফেজিক ভ্যাকিউল। তো অটোফেজিক ভ্যাকিউল ইউজুয়ালি মেমব্রেন বাউন্ডস কিছু ভ্যাকিউলস, যেটা ইউজুয়ালি একটা সেলের মধ্যে থাকে। এটা হচ্ছে একটা সেলের মধ্যে এই অটোফেজিক ভ্যাকিউলগুলো থাকে। তো এটা অলওয়েজ মেমব্রেন বাউন্ড। তো এই অটোফেজিক ভ্যাকিউলে ইউজুয়ালি একটা সেলের মাইটোকন্ড্রিয়া, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইগুলা ইউজুয়ালি থাকতে পারে যখন এই ভ্যাকিউলটা ফর্মেশন হয়। তো কি হয়, যখন এই ভ্যাকিউলটা ফর্মেশন হলো তখন এর সাথে একটা লাইসোজোম এসে ফিউজড হয়। লাইসোজোম ফিউজড হয়ে এখানে লাইসোজাইম যে এনজাইমটা থাকে ওটাকে রিলিজ করে দেয় এই অটোফেজিক ভ্যাকিউলের মাধ্যমে, যার কারণে অটোফেজিক ভ্যাকিউলে যেই প্রোটিনগুলো থাকে ওইগুলো ডিগ্রেডস হয়ে যায়। তো কথা হচ্ছে সব প্রোটিন কিন্তু ডিগ্রেডস হতে পারে না। কিছু প্রোটিন এই ভ্যাকিউলের মধ্যে মেমব্রেন বাউন্ড রেসিডুয়াল বডি হিসাবে থাকে। তো একটা মেমব্রেন বাউন্ড রেসিডুয়াল বডি হচ্ছে লিপোপ্রোটিন গ্র্যানিউলস। তো এই লিপোপ্রোটিন গ্র্যানিউলসটা ইউজুয়ালি মেমব্রেন বাউন্ডস সেলুলার ডেব্রিজ বা সেলুলার বডি হিসাবে এর মধ্যে থাকে। তো এই লিপোপ্রোটিনের কালারটা আবার ব্রাউন কালার। তো এই লিপোপ্রোটিনটা যেহেতু ডিগ্রেড হতে পারছে না, এটা ব্রাউন কালার হিসাবে এর মধ্যে অনেক দিন ধরে থাকে। তো আলটিমেটলি অনেকগুলো অটোফেজিক ভ্যাকিউল হচ্ছে, অনেকগুলো লিপোপ্রোটিন গ্র্যানিউল হচ্ছে, তো আলটিমেটলি অর্গানটাও ব্রাউন কালার হয়ে যায়। তো এটাকে বলা হয় ব্রাউন অ্যাট্রফি। ব্রাউন অ্যাট্রফি হার্টে হতে পারে বা যে কোনো অর্গানে ইউজুয়ালি হতে পারে। এবার সে আরেকটা মেকানিজম, সেটা হচ্ছে লাইসোজাইমের মেকানিজম। তো লাইসোজাইম ইউজুয়ালি লাইসোজোম থেকে রিলিজ হয়। আমাদের এই লাইসোজোম হচ্ছে কিছু হাইড্রোলাইটিক বা অ্যাসিড হাইড্রাটেজ এনজাইম ক্যারি করে। এই অ্যাসিড হাইড্রাটেজ এনজাইমটা ইউজুয়ালি আমাদের যেই সেলের প্রোটিন, যেটা সেলের সারফেসে থাকে বা সেলের ভিতরে আসে, ওই সেলের প্রোটিনকে ডিগ্রেডস করে দেয়। ডিগ্রেডস করে ইউজুয়ালি প্রোটিন ডিগ্রেডেশনকে স্টিমুলেট করে। তো এই তিনটা কারণে ইউজুয়ালি প্রোটিন ডিগ্রেডেশন হচ্ছে। তো এবার আসি অ্যাট্রফি এবং হাইপারট্রফির ডিফারেন্স। তো অ্যাট্রফির হাইপারট্রফির ডিফারেন্স আমরা আগে জানি। অ্যাট্রফিতে একটা সেলের সাইজ কমে যায়, আলটিমেটলি অর্গানটা ছোট হয়ে যায়, ঠিক আছে, সেলের সাইজ কমতেছে। আর হাইপারট্রফিতে একটা সেলের সাইজ বাড়তেছে, নট ইন নাম্বার, ঠিক আছে। দেন অ্যাট্রফিটা ইউজুয়ালি ডিসইউজের জন্য হতে পারে বা কোনো ইসকেমিয়ার জন্য হতে পারে, নিউট্রিশনের জন্য হতে পারে। আর হাইপারট্রফি অলওয়েজ হরমোনাল স্টিমুলেশন বা মেকানিক্যাল স্টিমুলেশনের জন্য হতে পারে। অ্যাট্রফিতে আমাদের সেলের কোনো গ্রোথ হয় না, বাট হাইপারট্রফিতে সেলের গ্রোথ হয়। অ্যাট্রফির এক্সাম্পল আমরা জানি নটোকর্ডের অ্যাট্রফি, থাইরোগোসাল ডাক্টের অ্যাট্রফি। হাইপারট্রফির এক্সাম্পল হচ্ছে
আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা জানি, দেন স্কেলেটাল মাসেল হাইপারট্রফি। তো এখানে একটা ফিগার, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ব্রেন, ঠিক আছে। তো কথা হচ্ছে যখন সিনাইল অ্যাট্রফি হয় মানে বয়স বেড়ে যায়, আমাদের ব্লাড ভেসেলে কিছু অ্যাথেরোস্ক্লেরোসিস চেঞ্জ হওয়ার জন্য ব্রেনে আমাদের ব্লাড সাপ্লাই কমে যায়। আলটিমেটলি এই যেই ভাইরাস থাকে, মেনলি এই জাইরাসগুলো দেখতে পাচ্ছি চুপসে গেছে, আর ফিশারগুলো অনেক বড় হয়ে গিয়েছে, মানে সালকাসগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো এই সালকাস বড় হয়েছে এবং জাইরাসগুলো ছোট হয়েছে, এই জাইরাসগুলো কিন্তু অ্যাট্রোফাইড হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো এটাই হচ্ছে সিনাইল অ্যাট্রফি। দ্যাটস অল অ্যাবাউট অ্যাট্রফি।